আপনি আমার নাম করে লিখে রেখে দেবেন, কারণ ভোট ঘোষণা হয়ে যাবে, তারপরে যা করার সবই করা। দাদা, আজকে সনাতনী ব্রাহ্মণ ট্রাস্টের একটা সভা ছিল, যেখানে রাজীব ব্যানার্জি এসে তিনি দাবি করেছেন যে নন্দীগ্রাম থেকেই তিনি শস্ত্রকণ্ঠে গীতা পাঠের ব্যবস্থা করবেন, এরকম বলছেন, কি বলবেন? প্রথমত, যে কোনো হিন্দু গীতা পাঠ করতে পারে এবং তাতে কোনো সমস্যা নেই। এক হচ্ছে গীতা পাঠের যে আয়োজন করছে ওরা সহস্রকণ্ঠে, সেখানে যেন দলের পতাকা না থাকে, মুখ্যমন্ত্রী বা তার পার্টির পরিচালকদের ছবি না থাকে, যেটা আমরাও করি। হিন্দু সংস্কৃতি শাস্ত্র অনুযায়ী যেন হয়, ওনারা যেন শুদ্ধ কাপড় পরে স্নান করে আসেন, ওনারা যেন একটু শুচিশুদ্ধ হয়ে সনাতন সংস্কৃতি মেনে করেন। ভোটের জন্য, হিন্দু ভোট ভাঙার জন্য, সনাতনীদের বিভাজন করার জন্য যদি করেন, কোনো লাভ এখানে হবে না। কারণ দেবব্রত মাইতি, রথিবালা আড়িদের হত্যা হিন্দু হওয়ার কারণে হয়েছে। দেবব্রত মাইতি বিজেপি বা কোনো রাজনৈতিক দলের নেতৃত্বও ছিলেন না, পঞ্চায়েতও ছিলেন না, শুধু হিন্দু এবং আমাকে ভোট দেওয়ার জন্য, বিজেপিকে ভোট দেওয়ার জন্য খুন হয়েছেন। আর খুন করেছে এখানকার গুন্ডারা, জেহাদিরা, যারা 1.5 বছর জেল খেটেছে, এখনো মামলা বিচারাধীন। রথিবালারই একজন তফসিলি মা, সর্বোপরি সনাতনী, তাকে মধ্যরাত্রে খুন করেছে গড় চক্রবেড়িয়ার গুন্ডারা। তিনিও কিন্তু কোনো দলের সক্রিয় সমর্থক ছিলেন না, মিছিল মিটিংয়ে কোনোদিন যাননি, হিন্দু হওয়ার কারণে। স্বাভাবিকভাবে শুধু লোক দেখানো এসব করে হিন্দু ভোট বিভাজনের চেষ্টা করলে সফল হবে না। আর যদি হিন্দুত্ব করতে চান, পূজা পাঠ করতে চান, করুন, কিন্তু ওইটা করে তৃণমূল কংগ্রেসকে হিন্দুদেরও পার্টি, এটা প্রমাণ করা নন্দীগ্রামে অন্তত মুশকিল আছে। কারণ নন্দীগ্রামের মানুষ 2021 সালে 2রা মে যে ভয়াবহ তাণ্ডব, বাইক বাহিনীর অত্যাচার এবং টাউন ক্লাবে ককটেল নিক্ষেপ, পেট্রোল বোমা নিক্ষেপ, সামগ্রিকভাবে গোকুলনগরে গিয়ে পর্যন্ত তেখালি বাজারে হিন্দুদের ঘর লুট করেছেন। দাউদপুরে একাধিক কালী মন্দিরে নিষিদ্ধ খাদ্যবস্তু, যেটা হিন্দুদের ফেলে অপবিত্র করেছেন। এসব লোক ভুলে যাবে না, এগুলো করে কোনো লাভ হবে না। যত খুশি গীতা পাঠ করুন, পারলে গীতা বিতরণ করুন, পবিত্রতার সঙ্গে করুন, সনাতন সংস্কৃতি মেনে করুন, ভোটের উদ্দেশ্য নিয়ে করবেন না, কোনো লাভ। দেখা গেছে আজকের এই সনাতনী ব্রাহ্মণ ট্রাস্টের মিটিংয়ে কাজেহারকে, তৃণমূল নেতা কাজেহারকে দেখা গেছে মঞ্চে, কি বলবেন? কিছুদিন আগেই আমাদের শিডিউল কাস্ট পাড়া আছে ওখানে একটা, রানীচকে, সম্পূর্ণ পাড়াতে আক্রমণ করেছে এবং শুধু বিজেপি সমর্থক নয়, হিন্দুদের উপর আক্রমণ করেছে। মাঝরাত্রে আক্রমণ করেছে, তো 11:30 12টার সময়। সেখানে অধিকাংশই বিজেপি সমর্থক, কিন্তু কিছু তৃণমূল সমর্থকও আছে, 2-1টি পরিবার সিপিএমও আছে। সব হিন্দুদের যিনি আক্রমণ করেছেন, হিন্দুদের রক্তাক্ত করে, যার হাতে রক্ত লেগে আছে, তাকে রেখে হিন্দু পুরোহিতদের সম্মেলন করা, এটা তো পরিষ্কারভাবে আমাদের যে হিন্দুদের আচার সংস্কৃতি আছে, সেই সংস্কৃতির পরিপন্থী বলে আমার মনে হয়েছে। দাদা, ময়নাতে চন্দন মণ্ডল তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন এবং সেখানে বিজেপি কর্মী সমর্থকদের বিশাল উচ্ছ্বাস এবং ওর বিরুদ্ধে মিছিল। চন্দনের জন্য আমাকে কথা খরচ করতে হবে না।
চন্দন 25শে জানুয়ারি লাস্ট আমাকে মেসেজ করেছে। চন্দনের স্ত্রী গজিনার প্রধান, সে মানসিকভাবে গেছে কিনা আমার সন্দেহ আছে। আমি চন্দনের জন্য বেশি খরচ করতে চাই না। ওখানে ভারতীয় জনতা পার্টির বিধানসভার কনভেনার, পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা গৌতম গুরু যা বলার বলেছে, ব্লক কনভেনার বাগচার প্রধান সম্রাট যা বলার বলেছে। আজকে বিরাট মিছিলে নেতৃত্ব দিয়েছেন গজিনার উপপ্রধান সৌমেন বেরা, তিনি সহ বিজেপির সব পঞ্চায়েতরা, তারা যা বলার বলেছে। এবং ভারতীয় জনতা পার্টিকে আমি এক কথায় বলি, এটা ব্যক্তি নির্ভর পার্টি নয়। ভারতীয় জনতা পার্টি যারা করেন তারা একটি লক্ষ্য এবং আদর্শ নিয়ে কাজ করেন। তারা চান বাংলাদেশে যেমন জামাত পরাজিত হয়েছে, পশ্চিম বাংলায় দ্বিতীয় জামাত তৃণমূল পরাজিত। এটা কিন্তু মনে প্রাণে সকলে চান। অতএব এখানে ব্যক্তি কোনো ব্যাপার না। কেউ কেউ নির্বাচন হলে এমএলএ হতে চান, ওনাকে হয়তো এমএলএ করার, আমি যা শুনেছি, পুলিশ এবং আইপ্যাক ওনাকে এমএলএ টিকিটের প্রতিশ্রুতি দিয়েছেন। আবার এও শুনেছি ওই ভাই যেদিন পঞ্চায়েত মেম্বার বুথ সভাপতিদের তার বাড়িতে ডেকেছিল, বলেছিল মৎস্যমন্ত্রীও করবে বলেছে। বলতে তো খরচও হয় না, আর এর জন্য বেশি কিছু মেহনত করতে হয় না, যা খুশি বলতে পারেন। কিন্তু আমি আপনাকে বলছি, ময়না বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি বর্তমান এমএলএকে দিক অথবা যাকেই প্রার্থী করুক, সেটা কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করবেন। তাকে 1200 ভোটে আমরা বিধানসভা জিতেছিলাম 21-এ। 12,000 ভোটে লিড দিয়েছি আমরা অভিজিৎ গাঙ্গুলিকে। 20,000 ভোটে আমরা ওখান থেকে ভারতীয় জনতা পার্টিকে জেতাবো। আপনি আমার নাম করে লিখে রেখে দেবেন, কাউন্টিং এর দিন সন্ধ্যাবেলা আমার বলা এই রেকর্ডটা আরেকবার দেখবেন। এগুলো এসব করে কিছু হবে না, এগুলো কোনো লাভ হবে না। সব করছেন ওনারা, লোকটোপ দেখাচ্ছেন, কেউ কেউ লোকের ফাঁদে পা দিচ্ছেন। আমার এখানে শিকড় অত্যন্ত গভীরে। যেখানে মুখ্যমন্ত্রীকে লোক রিজেক্ট করে, আমাকে গ্রহণ করে, সে পরীক্ষাতে আমি পাশ করে গেছি। এবং তারপরেও লোকসভা নির্বাচনে 48.8% ভোট পূর্ব মেদিনীপুরে বিজেপি পেয়েছে। 48.8% ভোট, 49% ভোট। এটা ছোটখাটো বিষয় নয়। মানুষের অন্তরে, হৃদয়ে না থাকলে, মানুষের বাড়ির মধ্যে না থাকলে এগুলো হয় না। এইসব বৃথা চেষ্টা করছেন, এই আইপ্যাকের ছোড়াগুলো ঘুরে বেড়াচ্ছেন, করছেন। এমনিতেই এরা সুপ্রিম কোর্টে, হাইকোর্টে সব জায়গায় ঝুলে আছে চুরি চামারির জন্য। সঙ্গে পুলিশকে ব্যবহার করছেন। করে নিন, দিন 15 আর করতে পারবেন, ভোট ঘোষণা হয়ে যাবে, তারপরে যা করার সবই করা। শিব চতুর্দশী সাধারণ মানুষের হিসেবে এবং আপনার এলাকার মানুষের হিসেবে কি বলবেন? আমি প্রত্যেক বছর শিব চতুর্দশীতে পারফর্ম করি এবং এবারেও শিব চতুর্দশীতে গোটা পৃথিবীর শিব ভক্তদের সাথে সাথে, গোটা ভারতের শিব ভক্তদের সাথে সাথে, পশ্চিমবাংলার শিব ভক্তদের সাথে সাথে এই এলাকায় শিব ভক্তরা তারা অনেক কর্মসূচি নিয়েছেন এবং দিকে দিকে স্থায়ী মহাদেবের মন্দির গড়ে উঠেছে। আমাদের সোনাচূড়ার গাংড়া থেকে শুরু করে সিদ্ধিনাথ জিউর মন্দির রিয়াপাড়া, প্রসিদ্ধ আমাদের ধর্মস্থান, সর্বত্র এখন থেকেই প্রস্তুতি চলছে। এবং আমি সবাইকে বলেছি, পরীক্ষা চলছে, মাইককে নিয়ন্ত্রণ করে, পরীক্ষার্থীদের অসুবিধা না করে এই আমাদের যে একটি বড় ধর্মীয় উৎসব, এটাতে অংশগ্রহণ করার জন্য প্রত্যেকবারের মতো যারা জলযাত্রী আসবেন, যারা মহাদেবের শিবলিঙ্গে যারা পুজো করতে আসবেন ব্রতীরা, তাদের জন্য স্বেচ্ছাসেবক এবং অন্যান্য যে ব্যবস্থা থাকে প্রত্যেক বছরের মতো, নতুন নয়, সেসব ব্যবস্থা এখানকার হিন্দু সংগঠনগুলোর পক্ষ থেকে করা হচ্ছে। আমি আজকে সেই ব্যাপারে খোঁজ খবরও নিয়েছি। আর আমি নিজে
প্রত্যেক বছর যে মন্দিরের চেয়ারম্যান আমি, রিয়াপাড়া সিদ্ধনাথজিউ মহাদেব মন্দির, সেখানে এসে আমি প্রণাম করব, পুজোতে অংশগ্রহণ করব। থ্যাংক ইউ। बंगाल का 2 लाख करोड़ की राशि ये रोक के रखा है, बार बार वो कहते हैं। तो ये 2 लाख करोड़ का हिसाब क्या है, और वो जो दावा करते हैं, ऐसा ऐसा आरोप लगाते हैं, ये सच है? आप इसको खंडन करने के लिए कुछ कहेंगे? सबसे पहली बात तो ममता बनर्जी जी एकमात्र ऐसी मुख्यमंत्री है जो अपने ही राज्य सरकार के कर्मचारियों के खिलाफ केस फाइल करके कहीं आज तक कोई मुख्यमंत्री देखा है? पूरे हिंदुस्तान में 7th पे कमीशन लागू हो गया और यहाँ के जो 20 लाख कर्मचारी है वो 6th पे कमीशन के लिए लड़ाई लड़ रहे हैं। तो ममता बनर्जी सुप्रीम कोर्ट SIR के लिए गई थी तो इनके लिए भी चली जाती, इनके तो वो खिलाफ गई है। पूछो, अरे 20 लाख, और मैं तो ये कह रहा हूँ ये कर्मचारी SIR में नहीं मरे, इनका DA नहीं मिला इसलिए बेचारे फ्रस्ट्रेशन। मुझे खुद आकर उन्होंने कहा 20 लाख परिवार और DA क्या होता है? आप जजमेंट को उठा के पढ़िए, सुप्रीम कोर्ट जस्टिस करोल के जजमेंट, उन्होंने लिखा है कि चूंकि कर्मचारियों का वेतन एक स्थिर वेतन होता है, उसमें DA को जोड़ा जाता है ताकि वो महंगाई का मुकाबला कर सके। और पार्लियामेंट में भाषण दे रहे हो इन्फ्लेशन का, इन्फ्लेशन में जो अपना सरकारी कर्मचारी प्रताड़ित है उसका तो DA दो। और इस बजट में भी आपने क्या कर दिया उनके लिए? आप केवल आरोप लगा रहे हो। इतने सारे विषयों में जो पैसा आपको आ रहा है, इसमें आप यूटिलाइजेशन सर्टिफिकेट नहीं दे रहे हो, आप योजनाओं को लागू नहीं होने दे रहे हो। हर चीज पॉलिटिकल स्टेटमेंट नहीं होती है। किसी भी गवर्नेंस की 3 बड़ी बातें होती हैं: एडमिनिस्ट्रेटिव फंक्शनिंग, नेशनल सिक्योरिटी, फेयरनेस। एडमिनिस्ट्रेटिव गवर्नेंस कहां है कि आपने 20 लाख कर्मचारियों के खिलाफ ही केस फाइल कर दिया, यू आर अगेंस्ट योर ओन एम्प्लॉय, और उसके बाद भी आपको हारना पड़ा है। आपको अपने कर्मचारियों से क्षमा मांगनी चाहिए कि जिनके खिलाफ आप लड़े, उनका क्या दोष है? एडमिनिस्ट्रेटिव फेलियर, यू आर फेल टू गिव ए फेथ, रेस्पेक्ट एंड डिग्निटी टू योर ओन एम्प्लॉय। और ये तो सुप्रीम कोर्ट से सही जजमेंट आया है, ये कानूनी रूप से अधिकार छोड़ा है। तो फेलियर ऑफ एडमिनिस्ट्रेशन बिकॉज यू हैव नो फेथ इन योर ओन एम्प्लॉयज, आप उनके खिलाफ लड़ाई करें। और बाकी राज्य जहां जा रहे हैं आप वो तो नहीं कर रहे। दूसरा, नेशनल सिक्योरिटी। पश्चिम बंगाल के एक आर्मी के रिटायर्ड अफसर को पिटीशन फाइल करनी पड़ रही है कि बांग्लादेश से इन्फिल्ट्रेशन के लोग आ रहे हैं, जमीन उपलब्ध है, राज्य सरकार जमीन नहीं उपलब्ध करा रही है। मुझे लगता है शुभेंदु ने इस पे कॉन्फ्रेंस ली है। तो यू हैव फेल इन योर ओन एडमिनिस्ट्रेशन, और आप नेशनल सिक्योरिटी से कॉम्प्रोमाइज कर रहे हो, उसके लिए भी कोर्ट को आपको ऑर्डर देना पड़ रहा है। उस कोर्ट के ऑर्डर को आप नहीं मान रहे। उन्होंने 31 मार्च की डेडलाइन उसकी तय करी है। और तीसरा, फेयरनेस। वो तो गए थे, सुप्रीम कोर्ट ने कहा है कि आपको SIR में फेयरनेस के साथ काम करना पड़ेगा, आपको लोगों को धमकाना नहीं पड़ेगा। तो आप ना कर्मचारी को सम्मान देने को तैयार हो, ना राष्ट्रीय सुरक्षा के लिए सहयोग करने को तैयार हो। और आज स्थिति जो है वो पूरी तरीके से, मैं तो इस बजट के बारे में, मैं केंद्र के बजट के बारे में विशेष रूप से कहने आया था, लेकिन आप प्राथमिक रूप से भी देखेंगे तो भारत के बाकी राज्य जो है उनकी रेवेन्यू रिसीव 72% तक है, लोएस्ट पश्चिम बंगाल में है। और क्या किया पिछले 15 सालों में? पिछले 15 साल में ये जो कैपेक्स है ये सबसे कम पश्चिम बंगाल में है। उसका कारण क्या हुआ? परिणाम, लो इंडस्ट्रियल एक्टिविटी आई। लो इंडस्ट्रियल एक्टिविटी से लो एम्प्लॉयमेंट हुआ। आज हम सब जानते हैं पश्चिम बंगाल से सबसे ज्यादा माइग्रेशन हो रहा है, लो कंजम्पशन है, लो GST है। और अगर इस पूरे पश्चिम बंगाल के बैड गवर्नेंस को देखेंगे तो आज पहला विषय, मतलब आप इन्फिल्ट्रेशन को मदद कर रहे हो, आप अपने कर्मचारियों को आप प्रताड़ित कर रहे हो, उनके खिलाफ आप केस लड़ रहे हो, वो भी हार रहे हो, उसको भी आप लागू नहीं कर रहे हो। और तीसरा, आप फेयरनेस ऑफ एडमिनिस्ट्रेशन नहीं ला रहे हो। यही कारण है कि आज जो है हम पर कैपिटा इनकम में पीछे जा रहे हैं पश्चिम बंगाल में। आज हमारे यहाँ से माइग्रेशन जो है सबसे ज्यादा होने लग रहा है। आज पश्चिम बंगाल का जो हेल्थ केयर सिस्टम है वो पूरी तरीके से बैठ गया है। आज जो एजुकेशन सिस्टम है वो पूरी तरीके से कोलैप्स हो रहा है। शिक्षा
भर्ती घोटाला तो सबसे बड़ा शिक्षक भर्ती घोटाला यहाँ पर हुआ। पॉलिटिकल किलिंग, पॉलिटिकल वायलेंस, वायलेंस अगेंस्ट वुमेन, वायलेंस इन इलेक्शन, ये सबसे ज्यादा पश्चिम बंगाल में करने का काम होता है। आज सबसे ज्यादा जो करप्शन है उसको किसी भी प्रकार से चेक नहीं किया जा रहा है। और ये तो बता ही दिया है कि जो पॉलिटिक्स ऑफ अपीजमेंट है इज मोर देन साइंस है। साइंस में 82 करोड़ रुपए है और पॉलिटिक्स ऑफ अपीजमेंट में 5,700 करोड़ रुपए है। कोई मुकाबला है? बताओ। इनोवेशन, टेक्नोलॉजी, साइंस, फ्यूचरिस्टिक दुनिया, इंडस्ट्री और प्लस ममता बनर्जी की अपीजमेंट पॉलिटिक्स, इस अनुपात को देखिए क्या अनुपात खड़ा किया है। और इसीलिए मैं आपको बहुत विश्वास के साथ पश्चिम बंगाल की जमीन में मैं 5 महीने से घूम रहा हूं। इनका तो घोषणा पत्र, ये विदाई पत्र है, एक विजन पेपर होना चाहिए। और इसलिए ये जो केंद्र सरकार का बजट आया है, ये 2047 के विकसित भारत की बुनियाद के लिए है। भूपेंद्र जी, जो सरकारी जो कर्मचारी है उसको आशंका है कि 25% जो दिए हैं वो नहीं मिलेगा, राज्य सरकार नहीं देगा, सुप्रीम कोर्ट के जो ऑर्डर है उसके बिना भी नहीं देगा, ये आशंका प्रकट कर रही है। नहीं, राज्य सरकार तो उनके खिलाफ लड़ने गई। मैंने तो देखा नहीं है कि बाकी राज्यों में 7th पे कमीशन लागू हो गया, यहाँ उसके खिलाफ लड़ाई लड़ रहे हैं। आप मुझे उसको राज्य আপনারা জানেন যে কর্মচারীদের ডিএ নিয়ে অনারেবল ভূপেনজি পুরো সিচুয়েশনটা বলেছেন। 6th পে কমিশন ইনকমপ্লিট, 7th পে কমিশন ফরমেশনই হয়নি, আর ভারত সরকার 8th পে কমিশনের কমিটি তৈরি করে দিয়েছে। এখানে ডিএ নিয়ে স্যাট থেকে শুরু করে সুপ্রিম কোর্টের সেকেন্ড টাইম ফাইনাল জাজমেন্ট এসেছে। সব জাজমেন্টই প্রায় বলে দিয়েছে যে ডিএ হচ্ছে কর্মচারীদের, পেনশনার্সদের মৌলিক অধিকার। এবারে সুপ্রিম কোর্ট ভারতবর্ষের সর্বোচ্চ ব্যবস্থা, তাকে সব সরকারি মেনে চলে এবং মেনে চলতে বাধ্য, ভারতবর্ষের সংবিধান তাই বলে গেছে। ন্যাচারালি 6 মার্চের মধ্যে 25% এরিয়ার ডিএস পেমেন্ট করা রাজ্য সরকারের কাজ। টেন্টেটিভ যা ক্যালকুলেশন আছে অ্যাপ্রক্স 11,000 crore। বাকিটার জন্য সুপ্রিম কোর্টের জাজমেন্ট একটা ল্যান্ডমার্ক জাজমেন্ট। সেখানে 4-man কমিটি হয়েছে, যাতে 3 জন হচ্ছেন রিটায়ার্ড জাজেস আর 1 জন হচ্ছে ক্যাগের প্রতিনিধি। আমাদের মনে হয়েছে সুপ্রিম কোর্টের জাজমেন্টে এবং কমিটি ফরমেশনে রাজ্য সরকারকে তারা বিশ্বাস করে না বলে ফ্রম ফিনান্স ডিপার্টমেন্ট আর স্টেট গভর্নমেন্ট কোনো রিপ্রেজেন্টেশনই রাখেনি। ন্যাচারালি সুপ্রিম কোর্টের জাজমেন্ট নিয়ে গতকাল অনারেবল চিফ মিনিস্টার প্রেস কনফারেন্সে তিনি বলেছেন ইটস এ সাব জুডিস। আমি ওনাকে বলতে চাই ইটস এ সাব জুডিস নয়, ইটস এ ক্লোজ চ্যাপ্টার বাই দি সুপ্রিম কোর্ট এবং ভার্ডিক্ট ইজ ক্রিস্টাল ক্লিয়ার। ফান্ডামেন্টাল রাইট, ডিএ রাইট, এটাকে এস্টাবলিশ করে গেছেন। এটা 1 নম্বর। সেকেন্ড হচ্ছে কিভাবে এরিয়ার ডিএ পেমেন্ট করবেন তার পুরো রূপরেখা সুপ্রিম কোর্ট বলে দিয়ে গেছে। তাই মুখ্যমন্ত্রী কালকে যে কথা বলেছেন তাতে এই নেগেটিভ ইঙ্গিতটা এখানে আছে। এই সরকার কনস্টিটিউশনের যে 4টে পিলার রয়েছে, একটা হচ্ছে ল মেকার্স, অ্যাসেম্বলি কিভাবে চালায় জানেন, অপোজিশন লিডারকে 11 মাস সাসপেন্ড করে বাইরে রাখা হয়েছিল 5 বছরে, যেটা কোনো জায়গায় হয় না। সেকেন্ড থিং হচ্ছে ব্যুরোক্র্যাটসদের কি অবস্থা আপনারা জানেন। থার্ড হচ্ছে জুডিশিয়ারিকে অনারেবল সিএম কিভাবে অ্যাটাক করেছিল আপনারা জানেন, এবং তার জন্য জাস্টিস কৌশিক চন্দ্রের বেঞ্চে উনাকে 5 লক্ষ টাকা পার্সোনাল ফাইন করেছিল, যেটা কলকাতা হাইকোর্টের বারকে দিতে হয়েছে। অনলি পলিটিক্যাল পাবলিক রিপ্রেজেন্টেটিভ আফটার ইন্ডিপেন্ডেন্ট, যাকে 5 লাখ টাকা ফাইন করেছিল কলকাতা হাইকোর্ট, এবং পার্সোনাল ইনকাম থেকে তাকে সেটা দিতে হয়েছে। ন্যাচারালি উনার এই যে কনস্টিটিউশনাল মেন পিলার জুডিশিয়ারি, এটাকে তিনি বারে বারে অপমানিত করেছেন। আমি মনে করি
যে কর্মচারী এবং পেনশনার্সদের যে লড়াই, এই লড়াই অত্যন্ত লেজিটিমেট লড়াই, এবং মার্চের মধ্যে যদি 25% টাকা না দেন আইনে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। বিজেপি অলওয়েজ তাদের সঙ্গে আছে। আমাদের বিজেপির যে কর্মচারী পরিষদ ছিল, এই ডিএ লিগ্যাল ব্যাটেলে তারাও অংশগ্রহণ করেছে। লিগ্যাল সাপোর্ট ফ্রম বিজেপি আমরা কমপ্লিটলি দিয়েছি। আমরা অ্যাসেম্বলির ইনসাইড আউটসাইড সব জায়গায় বলেছি আগামী দিনে মুখ্যমন্ত্রী যদি ভাইলেশন করেন সুপ্রিম কোর্টের জাজমেন্ট, কোর্ট কন্টেম্পটের যে লড়াই কর্মচারী সংগঠনগুলো করবে, তাতে বিজেপির মরাল সাপোর্ট, অ্যাক্টিভ সাপোর্ট থাকবে। सुब्रत बाबू मंत्री जी केंद्रीय एक बजट प्रश्न ये है, मंत्री जी एक प्रश्न ये है कि एसआईआर के बारे में पूछना था मुझे। पश्चिम बंगाल आप देख रहे थे कि मुख्यमंत्री जी ने सुप्रीम कोर्ट गया, सुप्रीम कोर्ट ने करारा जवाब भी दिया, लेकिन मेरा प्रश्न ये है कि जिस तरीके से पश्चिम बंगाल में एसआईआर चल रहा है, लगातार तोड़फोड़ हियरिंग के बाद सुनवाई कर रही है, तो जो पर्पस है एसआईआर का, जो घुसपैठियों को बाहर रखने का और सिटीजन जो एकदम शुद्ध जो वोटर तालिका है वो करने का, तो ये क्या लगता है कि ये ठीक रहेगा? और आप ये तो टोटल एसआईआर के बारे में, पश्चिम बंगाल एसआईआर के बारे में आपका क्या मतामत है? और कोई नहीं, और एक सवाल इधर है मेरा। आज बाबरी मस्जिद का निर्माण कार्य शुरू होता है। कल योगी आदित्यनाथ ने कहा है कि वो इसका काम पूरा नहीं होने देंगे, कयामत नहीं बनने दिया जाएगा। और लाल बीजेपी का क्या स्टैंड है? सबसे पहले तो मैं आपको ये कहना चाहूंगा कि सुप्रीम कोर्ट ने भी स्पष्ट कर दिया है कि एसआईआर की प्रक्रिया में कोई भी बाधा उत्पन्न करने की अनुमति नहीं देगी।